ভয়াবহ পরিস্থিতি নেপালে। আগুন জ্বলছে, বাড়ি গাড়ি পুড়ছে, মানুষ মারা যাচ্ছে। এখনো পর্যন্ত আমি দেখছিলাম প্রায় 25-30 জনের উপর মানুষ মারা গেছেন, সংখ্যাটা আরো অনেক বেশি যেটা আমরা জানতে পারছি অসমর্থিত সূত্রে। প্রবলেমটা কোথায়? 2023, 24 এবং 25 আমি এভাবে দেখছি যে ভারতের প্রতিবেশী দেশগুলো রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা শ্রীলঙ্কায় দেখলাম, অ্যাসপেক্ট আলাদা হতে পারে, ডেফিনেটলি হতে পারে যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জায়গায় বিক্ষোভের ধরন, ধাঁচ এবং বিক্ষোভকারীদের যে পরিচয় সেটা আলাদা। আমরা 2023-এ দেখলাম শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির বাড়ি আক্রান্ত হলো, প্রধানমন্ত্রীর বাড়ি আক্রান্ত হলো, মানুষ হু করে ঢুকে পড়ল তারা রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রীর বাড়িতে। ঠিক একই ছবি আমরা গত বছর মাঝামাঝি সময় দেখতে পেলাম বাংলাদেশে, যে সময় শেখ হাসিনাকে হেলিকপ্টার করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হলো, এরকম একটা পরিস্থিতি। এরপরে বাংলাদেশের শেখ হাসিনার বাড়িতে ঢুকে দেদার লুটপাট এবং বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেল। আর আমরা গতকাল থেকে যে ছবি দেখছি, নেপালের ছবি, সেই নেপালেও কিন্তু প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো। কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আজকে নেপালকে এত গুরুত্ব দিয়ে দেখছি? তার দুটো কারণ। এক হচ্ছে বললাম যে ভারতের একেবারে গায়ে লাগা রাষ্ট্র, একমাত্র দ্বীপ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা বাদ দিলে বাংলাদেশের সঙ্গে প্রায় 4000 কিলোমিটার বর্ডার আমরা শেয়ার করি। নেপালের সঙ্গে আমরা 1751 কিলোমিটার বর্ডার শেয়ার করি। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে যেমন আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় বর্ডার শেয়ার হয়, আসামের সঙ্গে হয়, ত্রিপুরার সঙ্গে হয়, 3টে রাজ্যের সঙ্গে। কিন্তু নেপালের সঙ্গে যদি আমরা দেখি, সেখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই 5টি জায়গা কিন্তু নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে। এখন এই যে গণ অভ্যুত্থানের নামে যে ধরনের ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরবর্তীকালে সরকার পরিবর্তন হচ্ছে, এটা ভারতের জন্য কতটা অশনি সংকেত, একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবার পেছনে কি কোনো বিদেশি মদদ বা শক্তি রয়েছে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে ভারতকে তার বিদেশ নীতি, তার কূটনীতি, এই সমস্ত জায়গায় কি পদক্ষেপ নেওয়া উচিত এই সময়, গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে যদিও আজকের আমরা তার বিভিন্ন আঙ্গিক দেখাবো এবং আলোচনাও করব। তা আসুন একেবারে প্রথম আমরা আপনাদেরকে প্রতিবেদন দেখাই। প্রত্যেক দিন যেরকম বলি, আজও সেরকম বলে রাখছি, সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান আপনারা শেয়ার করুন, যাতে অনেক থেকে অনেক মানুষের কাছে এই প্রোগ্রাম পৌঁছে যেতে পারে। আসুন দেখি আমাদের প্রতিবেদন, তারপর আমরা আলোচনার টেবিলে যাব। এই বিষয় নিয়ে, নেপাল নিয়ে আজকে আলোচনায় থাকছি আমরা, আপনারা থাকবেন সঙ্গে। বাংলাদেশের যারা দর্শক তাদেরকেও বলবো আজকের অনুষ্ঠানে সঙ্গে থাকবার জন্য। আসুন দেখি। পাকিস্তান থেকে নির্বাসিত কবি ফয়েজ আহমেদ ফয়েজ লিখেছিলেন, লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, সব তাজ উছালে যায়েঙ্গে, সব তখ্ত গিরায়ে যায়েঙ্গে। মানে নিশ্চিত জানি আমরাও দেখব সব মুকুট ছুঁড়ে ফেলা হবে, সব সিংহাসন গুড়িয়ে দেওয়া হবে। গত 4 বছরে ভারতের পড়শি দেশগুলোতে সেটাই ঘটে চলেছে। 22-এ শ্রীলঙ্কা, 24-এ বাংলাদেশ, আর এবার নেপাল। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি ঘিরে নেপালে বিতর্কের সূত্রপাত। ছাত্র যুবদের প্রতিবাদে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়, নামানো হয় সেনাও। রাতেই সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। কিন্তু শান্ত হয়নি নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। ক্রমে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। আগুন লাগানো হয় ওলির ব্যক্তিগত বাসভবনে। বিক্ষোভের মুখে পড়েন তার মন্ত্রিসভার সদস্যরাও। আগুন লাগানো হয় মন্ত্রীদের বাড়িতেও। মারধর করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকেও। তাণ্ডবের শিকার নেপালের সুপ্রিম কোর্টও। স্পষ্ট হয় আদালতের নির্দেশে সমাজ মাধ্যমে যে নিষেধাজ্ঞা জারি, তা আদতে ঘৃতাহুতি দিয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুনে। শান্তিপূর্ণ আন্দোলনের দখল চলে গিয়েছে বিশৃঙ্খল বাহিনীর হাতে। বেগতিক পরিস্থিতিতে সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দিয়েছেন ওলি। নিরাপত্তায় আশ্বাসও পেয়েছেন সেনাবাহিনীর কাছ থেকে। তবে দেশে থাকার ঝুঁকি নিচ্ছেন না ওলি। গন্তব্য সম্ভবত দুবাই। গত বছরের আগস্টে বাংলাদেশ কাণ্ডের পুনরাবৃত্তি যেন নেপালে। ভোটকে প্রহসনে পরিণত করবার অভিযোগ ছিল হাসিনার বিরুদ্ধে, কিন্তু ইস্যু হয়ে উঠেছিল
কোটা। যে কোটা লাগু ছিল আদালতের নির্দেশে, তার দায়ভার মাথায় নিয়ে আন্দোলনের নিশানায় ছিলেন শেখ হাসিনা। কোটাকে ইস্যু করে আদতে দেশছাড়া করা হয়েছিল হাসিনাকে। কিন্তু গত 17 বছর ধরে গণতন্ত্রের প্রহসন দেখে তিতিবিরক্ত নেপাল। যে মাওবাদীদের সমাদরে দেশের শাসন ক্ষমতা বরণ করেছিলেন নেপালিরা, সেই মাওবাদীদের হাত থেকে এখন মুক্তি চান তারা। নেপালে কি ফের রাজতন্ত্র চাইছে? গত মার্চের আন্দোলন যেন সেই বার্তাই দিয়েছে। এবারে আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে অবাঞ্ছিত করে রাখাও যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। 2022 সালের 9 জুলাইয়ে গণ অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। যে শাসকরা সিংহলী উগ্র জাতীয়তাবাদীদের জিগির তুলে ক্ষমতা দখল করেছিল, দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ায় তাদেরই দেশ ছাড়তে হয়েছিল গণবিক্ষোভে। জনরোষ আশ্রয় পড়েছিল সংসদে, রাষ্ট্রপতির বাসভবনে। বিক্ষোভে মদত দিয়েছিল যে বামপন্থীরা গত বছর ভোটে জিতে এখন তারাই ক্ষমতায়। আর নেপালে উৎখাত করল বামপন্থী মাওবাদীদের। বাংলাদেশে হাসিনা উচ্ছেদের মূল চক্রী ছিল পাকিস্তানপন্থী মৌলবাদী জামাতরা। নেপালে ফের ফিরবে কি রাজতন্ত্র, নাকি শুরু হবে সেনা শাসন? সামনে আসবে না তাও কোনো বিদেশি শক্তির হাত? স্পষ্ট হবে অচিরেই। ক্যালকাটা নিউজ। আমি পরিচয় করিয়ে দেব যারা আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাবো আজকে বিষয় ভিত্তিক আলোচনার জন্য। খুব স্বাভাবিক, যখন রাজ্য রাজনীতি নেই সেখানে রাজনৈতিক উত্থান পতন, চিৎকার চেঁচামেচি থাকবে না। এটা প্রথম আমরা মনে করছি, আমি অন্তত মনে করছি এবং মনে করছি যে এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের বিষয়ে আমাদের ভাবার এবং দেশের অবস্থান নিয়ে চিন্তা করার একজন নাগরিক হিসাবে সেই আলোচনায় আমি প্রত্যেককে আজকে স্বাগত জানাবো এক এক করে। আমি একদম প্রথম স্বাগত জানাবো রঞ্জন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন বায়ুসেনা কর্তা, এয়ার কমান্ডার রঞ্জন মুখার্জিকে আজকে স্বাগত জানাই। সঙ্গে আলোচনার টেবিলে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। ঝন্টু দাকেও স্বাগত জানাই। উত্তরবঙ্গে একটা টেনশন সিচুয়েশন তৈরি হয়েছে, কাজে আমরা উত্তরবঙ্গের আজকে দুজন গেস্ট রয়েছেন। এক হচ্ছে ঝন্টুদা, হাতে তালুর মতো চেনা। দ্বিতীয়ত হচ্ছে অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দাকেও আজকে স্বাগত জানাই, কারণ আজকে আমি দেখছিলাম যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কড়া নিরাপত্তা বেষ্টনী, সঙ্গে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং সেনার তরফ থেকে নানান মন্তব্য এসছে, বিএসএফের বেশ কিছু বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে দাঁড়িয়ে পাশাপাশি ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক নেতা, দল হিসাবে তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি ভাস্কর দেখো আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুরু করব, রঞ্জন মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, এয়ার কমান্ডার, প্রাক্তন বায়ুসেনা কর্তা। রঞ্জনবাবু, আপনার এই মুহূর্তে খুব পরিষ্কার মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কোটা ভিত্তিক একটা ডিমান্ড ছিল এবং সেটা নিয়ে আন্দোলন শুরু হলো এবং পরবর্তীকালে দেখা গেল এটা কোর্টের দেওয়া নির্দেশ। দ্বিতীয়ত আমি যদি কালকের ঘটনা ধরি, 26টা অ্যাপের উপর নিষেধাজ্ঞা এবং এটাও কিন্তু কোর্টের দেওয়া নির্দেশ। পরবর্তীকালে সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে দুক্ষেত্রেই। বাংলাদেশের ক্ষেত্রেও কোটা উইথড্র হলো, এই ক্ষেত্রেও এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা উইথড্র হলো। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম আর্থিক কারণের জন্য একেবারে দরিদ্র দেশ, তারা দেখলো পরে গিয়ে যে রাষ্ট্র শক্তিতে যারা রয়েছেন তাদের লাইফস্টাইল একরকম, আমাদের একরকম। এই নিয়ে একটা তুমুল বিক্ষোভ, দীর্ঘদিন ধরে দানাবাঁধা ক্ষোভ ছিল, সেটার বহিঃপ্রকাশ হলো। তিনটে আঙ্গিক তিন রকম, কিন্তু মিল একটা জায়গায়, যেটা তিনটেই হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। এই ক্ষেত্রে ভারতবর্ষের জন্য চিন্তার কারণ কিছু আছে কিনা? একদম ঠিক কথা। নমস্কার। আমি আপনাকে আপনার থ্রু দিয়ে, আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার প্রোগ্রামের থ্রু দিয়ে সবাইকে এটা বলতে চাই, দেখুন শ্রীলঙ্কার থেকে শুরু, মায়ানমারেও এটা হয়েছে, বাংলাদেশ, তারপরে এখন নেপাল। যেন তেন প্রকারে একটা হই হল্লা করে সরকারকে ফেলে দেওয়া, একটা অরাজকতার সৃষ্টি করা, যে কোনো একটা হুজুক নিয়ে। নেপালে যেমন হুজুকটা হলো যে এখানে ওদের যে সরকার বৈধভাবেই কিছু সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশনের জন্য কথা বলছিল, তার এগেনস্টে হোক। এর মধ্যে এশিয়ার মধ্যে সব থেকে বড় সভ্যতা, প্রাচীন সভ্যতা ভারত, এবং নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার একসময় এই অখণ্ড ভারতেরই একটা পার্ট ছিল। এদের কিন্তু পরবর্তী লক্ষ্য হচ্ছে ভারত। তবে ভারতের জন্য এরা ব্যর্থ হবে, সেটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই। এটা ঠিক যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া যে সংস্কৃতিকে নষ্ট করছে এবং তার এগেনস্টে নেপালে এখন ঝড় উঠেছে, কিন্তু মেন কারণটা সেটা নয়। মেন লক্ষ্য হলো
এই পার্শ্ববর্তী রাজ্যগুলোতে, দেশগুলোতে গন্ডগোল সৃষ্টি করে ভারতকে কবজা করা। পশ্চিমী দেশের মধ্যে আপনি এখন জানেনই ওদের সঙ্গে একটা লড়াই চলছে এশিয়া, এবং এশিয়ার জায়েন্ট 2-3 জন রয়েছে, তার মধ্যে চীন সর্বপ্রথম, তারপরে আমরা আছি, তারপরে জাপান আছে, তারপরে সাউথ কোরিয়াও আছে। এখন আমরা চেষ্টা করছি এই দিকের এশিয়া এবং তার সঙ্গে রাশিয়াকে মিলিয়ে যদি পণ্য বাজারটা ওয়ার্ল্ডের আমরা ক্যাপচার করতে পারি। একটা সময় ছিল যখন ভারতবর্ষ একা 35 to 40% ওয়ার্ল্ড জিডিপি চোলাদের টাইমে 1000 বছর আগে ছিল সেটা। এখন এই 3টে কান্ট্রি যদি আমরা একসঙ্গে হয়ে যাই, তাতে মেন হচ্ছে রাশিয়া, চায়না এবং ভারত, তাহলে কিন্তু পশ্চিমী দেশগুলোর অনেক রকমের প্রবলেম হবে, এবং সেইটা যাতে না হয় এবং তাদের ডিপ স্টেট যাতে ওদের অস্ত্রশস্ত্র মানে ব্যবহার করতে পারে অন্য দেশেরা, তার জন্য এই যুদ্ধ লাগাতেই থাকে। এবং এখানে রিজিম চেঞ্জের যে ব্যাপারটা আসছে সেটা এটা করছে, আমি আপনার চ্যানেলের মাধ্যমে আগেও বলেছি বাংলাদেশের সময়, এটা একটা কগনিটিভ ওয়ারফেয়ার বলে একটা নতুন জিনিস এরা শুরু করছে, যার থ্রু দিয়ে কি মানুষের মাইন্ডটাকে কন্ট্রোল করা যায়। 2017-এ যখন শেখ হাসিনা বললেন সেন্ট মার্টিন আমি দেবো না আমেরিকাকে, আমেরিকা তখন থেকে ইউএসএ আর 2-3টি এনজিও দিয়ে স্টুডেন্টদের মাধ্যমে একটা বিল্ড আপ করলো, এবং 6 বছর পরে শেখ হাসিনাকে ফেলে দিল। নেপালে এক্স্যাক্টলি তাই করলো। দেখুন, নেপালের প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হলো। এটা একটা অ্যানার্কি সৃষ্টি করে মেন এম কিন্তু এখানে লেফটরা কাজ করছে আর পশ্চিমী দেশগুলো কাজ করছে, তাদের নিজের আলাদা আলাদা কিন্তু একটা স্বার্থ চরিতার্থ করতে। ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে মেন উদ্দেশ্য। তবে আমি যেমন আগে বললাম, আমরা কোয়াইট ওয়াচফুল এবং আমরা জানি কি করতে হবে। সরকার জানেন, আমাদের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রধানমন্ত্রী এখন রয়েছেন নরেন্দ্র মোদীজি, এবং আমার মনে হয় যে আমি দেখলাম আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেছেন নেপাল নিয়ে কোনো রকম, এটা খুব ভালো একটা সংকেত উনি দিয়েছেন। এবং আমার মনে হয় যে আমরা যদি ঠিক করে দেখি ব্যাপারটাকে এবং ভালো করে বুঝতে শুরু করি, লোকজনদের বোঝাতে পারি, তাহলে আমাদের মধ্যে এই জিনিসটা আমাদের দেশে এটা আসবে না। একেবারে। আমি অবশ্যই আপনাকে সঙ্গে রেখে আমি চলে যাব অমিতাভদার কাছে। অমিতাভদা, এই যে বামপন্থীরা বা কমিউনিজম এর সঙ্গে যুক্ত, যেরকমভাবে মিস্টার মুখার্জি বলছিলেন, এবং এর সঙ্গে পাশ্চাত্য দুনিয়ার একটা টাই আপ আছে উনি বলছেন, কিন্তু এই অ্যাঙ্গেলে দেখতে গেলে এসসিও যেটা হলো কয়েকদিন আগে, সাংহাই কোঅপারেশন লিমিটেডের যেটা অর্গানাইজেশনের যে মিটিং হলো, সেখানে দাঁড়িয়ে চীন, রাশিয়া, ভারত, এরা 3টে শক্তি এশিয়ার তার একত্রিতভাবে পাশাপাশি আসার চেষ্টা করছে, এরকম একটা ছবি সারা বিশ্ব দেখলো পুতিন, সি জিনপিং এবং নরেন্দ্র মোদীকে। সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, মানে এই ক্ষেত্রে কমিউনিস্টদের ভূমিকা এই ধরনের অশান্তি সৃষ্টি করবার ক্ষেত্রে যে পার্সপেক্টিভের কথা উনি বলছেন, সেটা কি বাস্তব? প্রথম কথা, আমি ওনার বক্তব্য খুব মন দিয়ে শুনলাম। উনি পশ্চিমী শক্তি বললেন, কিন্তু স্পষ্ট করে কোনো রাষ্ট্রের কথা উল্লেখ করলেন না, অথচ কমিউনিস্টদের ভূমিকাটা স্পষ্টভাবে উল্লেখ করলেন এবং দেশের কি বলবো স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টারকেও চিহ্নিত করলেন। তো স্পষ্ট ধারণা এটাই, শ্রীলঙ্কাতে যখন রাষ্ট্র পুনর্গঠন হয়েছে সেখানে বামপন্থীরা ক্ষমতায়। আসল বিষয়টা এই যে যখনই এই সাংহাই তে একটা শক্তি জোট অক্ষ তৈরির একটা প্রাথমিক একটা লেয়ার তৈরি হয়েছে, কিংবা ব্রিক্স থেকে R5 বলে স্থানীয় কারেন্সি চালু করবার ব্রিক্স সদস্যরা উদ্যোগ নিচ্ছেন, সেই সময় মার্কিন শুল্ক নীতি দিয়ে যেভাবে চাপে রাখার চেষ্টা করা হয়েছিল ভারতবর্ষকে, সেই শুল্ক নীতির দাবড়ানিকে কাটিয়ে একটা স্পষ্ট বিকল্প রাস্তা তৈরির দিকে ভারতীয় বিদেশ নীতি অগ্রসর হচ্ছে বা আঞ্চলিক অর্থনীতিকে সেক্ষেত্রে বাহন করা হচ্ছে। এইটা বুঝতে পারার পরেই আমেরিকার পক্ষ থেকে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না সীমান্তবর্তী আরেকটি দেশকে এইভাবে উত্তক্ত করে তোলা ছাড়া। আমি মানে যদি সাম্প্রতিককালের এই জিওগ্রাফিক্যাল প্রোগ্রেশনকে দেখি, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখন নেপাল, প্রায় প্রতিটি ক্ষেত্রে ওখানে সেন্ট মার্টিন ছিল ইস্যু। নেপালের ক্ষেত্রে যেটা আড়ালে, লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে, পদ্ধতিটা সেই একই, অর্থাৎ ওখানে কোটার আন্দোলন, এখানে জেনজির সোশ্যাল মিডিয়ার দাবিতে আন্দোলন।
কোটা মেনে নেওয়ার পরেও, কোটা আন্দোলনের মূল দাবি মেনে নেওয়ার পরেও সরকার উৎখাত হলো, এখানেও সেই ঘটনাটা ঘটলো। এবং সবচেয়ে মজার কথা, ওখানে যেমন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছিল মোহাম্মদ ইউনুসের নাম, তেমনি একই রকম ভাবে এই মুহূর্তে নেপালে বলেন্দ্র শাহর নাম উঠে আসছে, যিনি কাঠমান্ডু শহরের মেয়র। তার স্বচ্ছ ভাবমূর্তি, তার আপোষহীন দুর্নীতি বিরোধী চরিত্র ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ কিনা পরবর্তী বিকল্প পুতুল সরকারের রাষ্ট্রপ্রধান কে হবেন সেটাও সমস্ত কিছু, যাকে এর আগে বলেই ফেলেছিলেন আমাদের নোবেল প্রাপক শান্তির দূত, যে মেটিকুলাসলি ডিজাইনড একটা পদক্ষেপ হয়েছিল বাংলাদেশে, সেই একই রকম মেটিকুলাসলি ডিজাইনড পদক্ষেপের পথেই গোটা বিষয়টা ঘটছে। এটা আমার পর্যবেক্ষণ। একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে এই রাজনীতির আরো একটা স্তর আছে, সেই স্তরটা এখনো প্রকাশ্যে নয়, আসবে। এটা কেবলমাত্র ভূ রাজনৈতিক রাজনীতির বিষয় বলে আমার মনে হচ্ছে না। এর সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, দ্যাট ইজ এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এই কথাটি এখনো পর্যন্ত কোনো চ্যানেল বা কোনো জায়গাতে এখনো পর্যন্ত অ্যানালিসিসে এই বিষয়টি আসেনি। এভারেস্টে যাতায়াত, এভারেস্টের ওপরে বাকি সমস্ত কিছুটা নেপাল মারফত হয়ে আসছে। এটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এটা নির্ধারিত। এভারেস্ট স্ট্র্যাটেজিক্যালি এখন এই মুহূর্তে গুরুত্ব হয়ে পড়ছে চীনের ওপর, বা এভারেস্টের অংশ বিশেষ চীনের ওপর নজরদারি, রাশিয়াকে নজরে রাখা, এই সমস্ত কিছু। এবং নেপালকে বেস করে যদি এই মুহূর্তে একটি বিশেষ নজরদারি কেন্দ্র, যেভাবে সেন্ট মার্টিনের পরিকল্পনা হয়েছে, সেই একই রকম নজরদারি কেন্দ্র তৈরি করা যায়, তাহলে যেমনভাবে সমুদ্রের ওপরে আমেরিকার দখলদারি প্রতিষ্ঠিত হচ্ছে, একই রকমভাবে হিমালয় পার্বত্য অঞ্চলের দখলদারি প্রতিষ্ঠার একটি অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে নেপাল, বা এই মানে এভারেস্টের এই বিস্তৃত অঞ্চলের বিষয়টা মাথায় রাখতে হবে। যে নেপালে এই ঘটনা ঘটানোটা খুব সহজ ছিল। সহজ এই কারণেই ছিল যে রাজতন্ত্র পরবর্তীকালে নেপালের যে আভ্যন্তরীণ রাজনীতি, সেই আভ্যন্তরীণ রাজনীতিতে প্রথমে মানে প্রচণ্ড এদের মাওবাদী সরকার, পরবর্তীকালে ওখানে বামপন্থী বা এই মাওবাদীদের সঙ্গে সেখানকার নেপালি কংগ্রেসের একটা অংশ, তারা মিলে জুলে একটা সরকার তৈরি করেছে এবং 10 বছর প্রায় এক ধরনের অচলাবস্থা কাটিয়ে তারপর এই মিলিজুলি সরকারের মানে শেষ পর্যন্ত যে জায়গাটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে একটা মানে গরিষ্ঠ সংখ্যক মানুষ সুবিধা বঞ্চিত, অন্যদিকে একটা অংশের মানুষ ফুলে ফেপে বিত্তবান হয়ে উঠেছে এবং মন্ত্রী আমলাদের ছেলেপেলেদের জীবন শৈলী যা, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এবং একই সঙ্গে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, অতি দ্রুত এই অসন্তোষগুলো ছড়িয়ে পড়ছে, কিন্তু যে কারণে সেটা হচ্ছে ধরুন শ্রীলঙ্কা এক ভাষিক দেশ, বাংলাদেশ এক ভাষিক দেশ, নেপাল এক ভাষিক দেশ, ফলে বিদ্রোহীদের মধ্যে যোগাযোগগুলো, এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মধ্যে যোগাযোগগুলো খুব দ্রুত প্রসারিত হয়। ভারতবর্ষের মতো দেশে যেখানে বহু ভাষার ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠিত, তাকে কোনোভাবে ভেঙে এই যে হিন্দুস্তান, এই জিগির যদি কোনোদিন সাকসেসফুল হয় আমাদের দেশও বেহাত হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। ফলে এই হিন্দির চাপিয়ে দেওয়ার সামগ্রিক ব্যাপারটা, এইটা একটা আমাদের দেশের মানে সার্বভৌমত্বকে শুধু চ্যালেঞ্জের মুখে ফেলবে না, আমরা কিন্তু এইভাবে পরাশক্তির চাপের ভেতরে চলে আসতে পারি একেবারে। আমি আবার যে জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে নেপালি রাজনীতির, নেপালি গণতন্ত্রের একটা পাতলা স্তর, ভঙ্গুর স্তর, সবেমাত্র রাজতন্ত্র পার করে এখন যে জায়গায় এসে দাঁড়ালো নেপাল, সেনা শাসন আসবে কিনা কিংবা সেই পুতুল সরকার দিয়ে শাসন চলবে কিনা, এরকম একটা প্রশ্নের দোদুল্যমান জায়গার মধ্যে দাঁড়িয়ে যে জায়গাটা চিহ্নিত হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট ইত্যাদি করে শেষ পর্যন্ত ইস্টকে ছাড়িয়ে যত দূরে চলে গেছে তার বিদেশ নীতির প্রসারণ, বিশ্বগুরু থিওরেমকে সামনে রেখে নিকটবর্তী প্রতিবেশীগুলোর সঙ্গে যোগাযোগের সুতো কিন্তু হালকা হয়ে গেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা বেশ খানিকটা তাদেরকে একেবারে যেন আমাদের সঙ্গেই থাকবেন, প্রচণ্ডভাবে আমাদের কনফিডেন্সের ব্যাপার, অথচ আমাদের মাথায় রাখতে হবে এই অলি সরকারের সময়তে কিন্তু ভারতবর্ষের ভূখণ্ডকে নেপালের অংশ দাবি করে এক নয়া মানচিত্র জারি করার প্রকল্প আমাদের সামনে এসেছিল। ফলে তখনও আমরা কিন্তু অ্যালার্ট হইনি, বুঝতে পারিনি যে আমাদের এই প্রতিবেশী আমাদের বেহাত হয়ে যাচ্ছে। বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি বুঝলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই অলি সরকার এর চলে যাওয়া, এটা তো এই আপনার এই বক্তব্যে আরেকটা প্রশ্ন আসছে যে চূড়ান্ত ভারত বিরোধিতা ছিল এই অলি সরকারের,
তো এটাও একটা বিষয় যে নেপালে অশান্তির সৃষ্টি, তো তাহলে আমি যদি সেইভাবে জিও স্ট্র্যাটেজিক জায়গাটা দেখি তাহলে তো ভারতের খানিকটা সুবিধেই হলো। এবার সেই সুবিধা আবার অন্যদিকে আমেরিকার হস্তক্ষেপ, মানে সবকিছু মিলিয়ে যাচ্ছে আর কি বিষয়টা। আপনি এক জায়গা থেকে অবস্থান স্পষ্ট করলেন যে এটা কমিউনিস্টদের অন্তর্ভুক্তি নেই, কিন্তু পাশাপাশি আপনি অত্যন্ত স্পষ্ট করলেন অমিতাভদা যে আমেরিকা এখানে ব্রিক্স বা বিমস্টেক বা এই এসসিওর পরে ওখানে প্রত্যাখ্যাত কমিউনিস্টদের ওখান থেকে সরানোর জন্যই তো এই আন্দোলনটা শুরু হলো। মানে এয়ার কমান্ডারের বক্তব্য আপনি খণ্ডন করলেন, সেটা ঠিক, কিন্তু পাশাপাশি শাসন একটা ব্যর্থ শাসনে পরিণত হয়েছে। কিন্তু তাহলে আলটিমেট দেখা যেত যে এই অলি সরকার থাকলে তো যেগুলো মানে আমরা পাশ্চাত্য যে দুনিয়ার কথা বলি তার মধ্যে যদি আমরা আমেরিকার কথা বলি, আমেরিকার সেক্ষেত্রে ভারত বিরোধিতা করতে সুবিধা হতো, কারণ যেহেতু ভারত বিরোধী অলি ছিলেন। এমনকি আমরা যখন ওই মানে প্লেন হাইজ্যাকের সময় দেখেছি, আমি জানি না তখন মানে তখনও তো মানে কাঠমান্ডু এয়ারপোর্টকেই মনে ব্যবহার করা হয়েছিল সেই সময়। এটা মাথায় রাখতে হবে দেবাশিস। আমি দুটো কথা এখানে যুক্ত করি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে যতই ভারত বিরোধিতা করুন, নেপালের কিছু কম্পালশন আছে তার অর্থনৈতিক প্রশ্নে, তার স্যাটেলাইট সার্ভিসের সেই কম্পালশনের কথা তো বাংলাদেশও ভাবেনি। বাংলাদেশে তো প্রচুর কম্পালশন ছিল, ভারত নির্ভরতাকে তারা আমি বুঝতে পেরেছি। বাংলাদেশের ক্ষেত্রে এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও প্রচুর কম্পালশন ছিল। বাংলাদেশকে সেটাই বলা হয়েছে যে আমরা ডলার পাঠাবো, আমরা আপনাদের পুনর্গঠনে টাকা পাঠাবো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে সংশয় তৈরি হয়েছে আমি এটা নিয়ে আলোচনা করব। তবে কিছুক্ষণ আগে আমি যেটা ইনফর্মড হচ্ছিলাম আরেকটা জায়গা, যে বারবার করে এই প্রধানমন্ত্রী পরিবর্তন বা এই রাজতন্ত্রের পর বারবার যে প্রধানমন্ত্রী পরিবর্তন নেপালে বারবার করে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, এই যে একটা অস্থির পরিস্থিতি, এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের জীবনযাপন, তাদের বেশভূষা, তাদের লাইফস্টাইল সাধারণ মানুষের থেকে এতটা পাল্টে যাচ্ছে যে মানুষ সেখানে একদিকে দেখা যাচ্ছে মানুষ অভুক্ত অবস্থায় রয়েছে, অনাহারের মধ্যে রয়েছে, দারিদ্রতা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমার শ্রীলঙ্কার কথা মনে পড়ছে যে বিপুল পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তো এই সব কারণের জন্য একটা গণ অভ্যুত্থান হতে পারে, এটা একটা অ্যাঙ্গেল। অন্যদিকে পাশ্চাত্য দুনিয়ার ইন্টারভেনশন হতে পারে, সেটাও হতে পারে। এছাড়া আর কি কারণ আছে আমরা আলোচনা করব। ভাস্কর সিংহ রায় এবং ঝন্টু বড়াইক দুজনে আমাদের সঙ্গে রয়েছেন। বিরতির পর আমি আসবো ফিরে, তবে বিরতির পর এসে আপনাদেরকে কথা দিচ্ছি, শোনাবো সেখানকার জেনজিদের আন্দোলন বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তারা কি বলছেন ক্যামেরার সামনে এসে, আপনাদের শোনাবো একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। বলা হচ্ছে প্রাথমিকভাবে জেনজি অর্থাৎ ইয়াং ইউথ জেনারেশন তারা আন্দোলন করছেন, এমনকি এটাও জানা যাচ্ছে যে বলেন্দ্র সিং কাঠমান্ডুর মেয়র, যার কথা বলেন্দ্র সিং আমরা জানতে পারছি যেটা, যাই হোক, তো এবার এই যে নামটা আসছে সিং বা শাহ হোয়াট এভার ইট ইজ, তো এখন যার নামই আসছে কাঠমান্ডুর মেয়র, এই মেয়রকে নাকি চাইছেন সেখানকার ইউথ। তারা বলছেন আমরা পুরনো কাউকে চাই না। কি বলছেন তারা একবার আপাতভাবে আপনাদের শোনাই, শুনুন। जैसे आप लोग देख रहे हैं आज हमारे नेपाल में संसद भवन में पूरे जनता ने मिलके जेनजी ने मिलके आज आग लगा दिया है। नेपाल पुलिस ने जितना ज्यादा किया है ना, कल चुन चुन के गोली मारा उसने सीधा यहाँ पर मारा है, यहाँ पर मारा है, डायरेक्ट वो मर गया है। अब हम लोग परिवर्तन खोज रहे हैं। ये बूढ़े लोग है ना, ये बूढ़े लीडर है ना, वो हम लोग अब वक्त हो गया है, अब नहीं चाहिए, हमारा यूथ चाहिए। अब ऐसा बहुत क्रूरल देश जैसा हो गया, क्रूरल शासन हो गया है। ये तो गोली का शासन ऐसा नहीं चलता है, कोई देश में ऐसा नहीं चलता है। ये एशिया में ऐसा कम्युनिस्ट शासन नहीं आता है, इतना छोटे देश में तो कैसे चलेगा। हम लोग का डेमोक्रेसी लाया, इतने आदमी मर गए डेमोक्रेसी लाया, ये ऐसा डेमोक्रेसी किसको चाहिए। आप लोग देख रहे हैं संसद भवन कितना जल रहा है, यहीं पर नेता लोग अपना भ्रष्टाचारी लोग आते हैं, बैठते हैं। आज सभी नेता लोग का घमंड तो टूट ही गया है ना। Prime Minister has resigned, but that is not enough. The youth over here, they won't be satisfied just by the resignation of Prime Minister. We need Prime Minister to be in front of the people and be sorry for all the killings that he has done as কেন তাহলে পুরনোদের পরিবর্তে নতুনদেরকে চাইছে? এখানকার যারা আন্দোলনকারীদের আমরা দেখাচ্ছিলাম, যারা অ্যাকচুয়ালি যে ভায়োলেন্সটা তৈরি করছে সেটা নিন্দাজনক। আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে তাড়া করে এইভাবে আন্দোলন করা যায়নি, আন্দোলনকে আমরা সমর্থন করি না,
কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে দেখেছি বারবার এই আন্দোলন আমাদের সাক্ষী থাকতে হচ্ছে। আমি ভাস্করদার কাছে যাব এই বিষয়ে জানবার জন্য। সীমাহীন দুর্নীতির কথা আসছে। এই দুর্নীতি শব্দটা বড় চেনা চেনা শব্দ আমাদের, কিন্তু এই সীমাহীন দুর্নীতি বারবার করে পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে দুটো স্টেচারে ভাগ করে দিচ্ছে। সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে, আর যারা রাজতন্ত্রের অধিকারী হয়ে রয়েছে, যারা রাজনীতির মাথায় রয়েছেন, তারা সম্পূর্ণ সুবিধা ভোগ করছেন। এখান থেকে এই গণ্ডগোলের সূত্রপাত নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখুন, নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু নেপাল সম্পর্কে তাদের এই কারণগুলো নিয়ে আমাদের কাছে তথ্য হচ্ছে নেপালের সাধারণ মানুষের কাছ থেকে শোনা কথা, বা এই যে ঘটনাটা হয়েছে সেখানে আমরা এখনো অবধি মানে কারণটা যে আমরা যেগুলো বলছি সেগুলো যা দেখছি, কিছু কিছু মানুষের কাছে কথা শুনছি। কিন্তু এখানে নেপাল যেমন 1751 কিলোমিটার আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে, যেটা আমরা দেখতে পেলাম যে এরকম একটা অভ্যুত্থান হলে দেশের সেনাবাহিনী, যেটা অন্তঃসুরক্ষার কাজেও তারা থাকে, তাদের একটা ভূমিকা দেখলাম আমরা, যেটা বাংলাদেশেও দেখেছি, এখানেও দেখছি যে তারা মানে নীরবতা পালন করছে। কিছু গুলি টুলি চালিয়েছিল পুলিশ থেকে আরম্ভ করে, কিন্তু সেনাবাহিনী কোনো, আমাদের যেমন ভারতবর্ষে এরকম অভ্যুত্থান হলে সেনাবাহিনী একটা ভূমিকা থাকে, সরকারি বাসভবন বা এরকম আক্রমণ করে আমরা মন্ত্রীদেরকে এরকম জ্বালিয়ে দিচ্ছি ইত্যাদিগুলো দেখছি। তো এটা নেপালের যে 7টা প্রভিন্স আছে সেখানে কতটা কোথায় কি হচ্ছে, 7টা প্রভিন্সে ভাগ। এবং নেপালে 250 বছরের রাজতন্ত্রের পরে 17 বছরে 14 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। এই প্রচণ্ড একবার চলে গেছেন, ওলি এসছেন, আবার ওলি চলে গেছেন, প্রচণ্ড এসছেন। অন্য কোনো কারণ না আমি বলছি। এবং এরা কিন্তু মানে লেফটিস্ট, মানে মাওয়িস্ট লেনিনিস্ট, এখন তাদের সঙ্গে লড়াই কিন্তু যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না সেই মাওয়িস্টরা ক্ষমতায় ছিল না, তো ওরা মাওয়িস্টের মতো আন্দোলন করেছে, কিন্তু পরবর্তীকালে মিলিজুলি করে করেছে, ইন্ডিপেন্ডেন্টও ছিল। এই যে যার কথা বলা হচ্ছে বলেন্দ্র শাহ, তিনি যে দলটি বিলং করে তিনি ইন্ডিপেন্ডেন্ট, কোনো নির্দিষ্ট দলে না। প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের যেখানে যেতে গেলে পাসপোর্ট লাগে না, আপনি যে কোনোভাবে ভোটার আইডি কার্ড দেখলেই ঢুকতে পারেন, তারাও এখানে আসতে পারে, বর্ডারে এত বড় বর্ডার রয়েছে, সেখানে কি ভারতবর্ষের এই অভ্যুত্থানের ফলে ভারতবর্ষের উপর কী প্রভাব পড়বে, বাণিজ্যিক কী প্রভাব পড়বে? নেপাল 165তম রাষ্ট্র পৃথিবীর মধ্যে জিডিপির নিরিখে, এবং অত্যন্ত মানে কম উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে নেপাল পড়ে। আর আমাদের এখানে উনি যিনি মেজর ছিলেন অবসরপ্রাপ্ত, তিনি কি দিয়ে মেপেছেন ওই প্রধানমন্ত্রীর স্ট্রংগেস্ট ওই মাপকাঠিটা কি যদি পরবর্তীকালে বলেন, মানে আমরা জানতাম যে এরকম করে মাপা যায় না, তো উনি অবসরপ্রাপ্ত, উনি প্রধানমন্ত্রী, ভারতের স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার। তো আপনারও প্রধানমন্ত্রী না, তিনি স্ট্রংগেস্ট নয় নিশ্চয়ই, কিন্তু উনি স্ট্রংগেস্ট প্রধানমন্ত্রী হলে তাহলে ওনার সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করতে হয় ইত্যাদিগুলো। ওই স্ট্রংগেস্টটা করার যে মাপকাঠিটা, সেটা আমি পরে যাবো। একটা ছোট্ট কথা বলি, নেপালের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা খুব সন্তর্পণে মন্তব্য করব, কারণ এটা পররাষ্ট্র বিষয়, এবং আমরা সতর্ক থাকব, এবং আমরা চাইব যে যারা ওখানে ভারতীয়রা আটকে আছেন তারা যেন সুষ্ঠুভাবে ফিরতে পারে। বিদেশ মন্ত্রক সে ব্যাপারে ভূমিকা পালন করবে। আর একটা জিনিস হচ্ছে যে কারণের জন্য, যেটা অমিতাভ বললেন বা আগের তিনিও বলছিলেন, যে আমরা কি দেখলাম, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছে, সেটা হচ্ছে অসাম্যের ক্ষোভ। শোনা যাচ্ছে যে ওখানে যারা মন্ত্রী বা দুর্নীতিপরায়ণতার একটা বিরাট জায়গাতে পৌঁছে গেছেন, এবং একটা অংশে পুরো অন্ধকার দারিদ্র, তো সেখানের একটা ক্ষোভ পুঞ্জীভূত ছিল, সেটা বিস্ফোরণ ঘটেছে। তো এবারে এই ছাত্র যুবদের এই জেন জেডটা যেটাকে বলা হচ্ছে, তাদেরকে খুব সহজে যেভাবে মানে একটা বিদ্রোহের মধ্যে নিয়ে গেছে, সশস্ত্র বিদ্রোহ, সেটা কিন্তু একটা মানে গণতন্ত্রের পক্ষে সঠিক বিষয় নয়। অবশ্যই সেটা ভয়াবহ বিষয়, আমি পরবর্তীতে আলোচনা করব। একাধিক জায়গা 3 জন বক্তব্য রেখেছেন, তার মধ্যে যে জায়গাটা এসছে একাধিক সংশয় সন্দেহ রয়েছে। আমি ঝন্টু স্যারের কাছে আসবো এর পরে আলোচনার জন্য, একটা বিরতির পরে। সঙ্গে থাকুন। এই নেপাল, যেই নেপালের কথা আমরা বলছি, যার কপিলাবস্তু শহরে বিশ্ব শান্তির অন্যতম প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, আর সেই শহর আজকে দাউ দাউ করে জ্বলছে। আমি ঝন্টুদার কাছে যাওয়ার আগে আমি বলি, আমরা সারাদিন যে সমস্ত ছবিগুলো দেখে চমকে উঠেছি, তার কিছু ছবি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই। সেই ছবিগুলো একটু দেখাই, যে ছবিগুলো দেখে আমরা সারাদিনে চমকে উঠেছি। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, এমনকি আমরা ভারতবর্ষের
মাটিতে দাঁড়িয়ে এই ধোঁয়া দেখতে পেয়েছি। আমাদের প্রতিনিধি সেই ছবি আমাদেরকে তুলে ধরেছেন। দেখুন, একাধিক জায়গায় অগ্নিসংযোগের ছবি এবং দাউ দাউ করে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। রাস্তাঘাট একেবারে শুনশান। আজকে সকাল থেকে সাধারণ মানুষ তারা রাস্তায় বেরোননি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একাধিক জননেতা এবং প্রাক্তন জননেতাকে তাদেরকে তাড়িয়ে মারা হচ্ছে। আরও ছবি যেখানে আগুন জ্বলছে, সেই সমস্ত ছবিগুলো একটু দেখি আমরা, যেখানে আমরা দেখছিলাম যে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখুন, বিভিন্ন জায়গায় ভাঙচুর, একেবারে লুটপাট চলেছে রীতিমতো। দেখুন, নেপালের সংসদ ভবনে আগুন ধরিয়ে দিল জনতা, গাড়ি ঘোড়া জ্বলছে। এই সমস্ত ছবিগুলো দেখুন। এই যে নেপালের কমিউনিস্ট পার্টির সদর দপ্তর, সেখানে পতাকা খুলে নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে সাধারণ জনতা। এই সব ছবি ধরা পড়ছে। আমি ঝন্টুদার কাছে আসি। ঝন্টুদা, এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত 3 জনের বক্তব্যের পর সত্যি এটা বাস্তব যে এই ঘটনার পেছনে কার হাত রয়েছে সেটাকে আমরা এখনো, মানে অনুষ্ঠানের প্রায় 35-40 মিনিট হয়ে গেল, স্পষ্ট করে চিহ্নিত করতে পারলাম না। এর পেছনে কোন শক্তি কাজ করছে? হ্যাঁ, দেখুন, নেপালে 4 দশক ধরে কিন্তু নো স্টেট প্লেয়ারদের স্বর্গরাজ্য। কখনো সেটা রেড কার্পেট চীন করেছে, একাধিক সময় আমেরিকার নাকগলানি হয়েছে। আমরা জানি কাঠমান্ডু বা নেপালকে কেন্দ্র করে আইএসআইয়ের একটা এমন স্ট্রং বেল্ট তৈরি হয়েছে যে তোমাকে এখন ডেটা দেখাচ্ছি। 2023-এ বিবিসির একটা রিপোর্ট, বিবিসির রিপোর্ট বলছে যে ওখানে অস্বাভাবিক হারে খ্রিশ্চান কমিউনিটি বাড়ছে, মিশনারিজ। ঠিক যেমন ভেনিজুয়েলাতে ওগো সাবেজের পতন করাতে গিয়ে মিশনারিজদেরকে আমেরিকা কিন্তু করেছিল, এনক্যাশ করেছিল। সিমিলারিটিগুলো বোঝো যে পরিস্থিতি এমন জায়গায় যে 2001 সালে যেখানে 1 লক্ষ খ্রিশ্চান, সেখানে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 11-তে, গ্র্যাজুয়ালি 3.5 গুণ, তারপরে ধীরে ধীরে বাড়লো। আমার প্রশ্নটা হচ্ছে, কারা পিছনে দায়ী? 4 দশক ধরে রাজতন্ত্রের বিরুদ্ধে একাধিক ক্ষোভ বিক্ষোভ ছিল এবং একাধিক ভ্রান্ত বিদেশ নীতি ছিল ভারতের সদ্য স্বাধীনতা পাওয়া 50-এর সংবিধানের পীঠস্থান, সেখানে ত্রিভুবন জয়েন করতে চাইলো জওহরলাল নেহরুর কাছে যে আমরা অঙ্গরাজ্য হতে চাইছি, আমরা হিন্দু রাষ্ট্র টিকতে পারবো না, এভারেস্টের কোলে আমরা এমন একটি দেশ যে ভারতের হরিহর আত্মা আমরা। জওহরলাল নেহরু কোনো আজ অব্দি জানা যায়নি যে কেন তিনি এটা সিদ্ধান্ত নিলেন না করলেন। নেক্সট টু নেক্সট 88-এ চলে যাও, সস্ত্রীক ঘুরতে গেলেন তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের রাজীব গান্ধী, তার স্ত্রীকে পশুপতি মন্দিরে পুজো দিতে দেননি বলে তিনি যে ব্যক্তিগত কারণটাকে রাজনৈতিক অবস্থান করলেন, 89 থেকে অবরোধ করলেন 1 বছর। সদ্য ভূমিকম্পের ক্ষতবিক্ষত নেপালের 21টা রুটের মধ্যে 19টা আটকে দিয়ে নেপালকে ভাতে মারবে, কতটা অদূরদর্শিতা। তার ফলে ওই ফাঁকা ল্যান্ডটা চীন চলে আসলো। পৃথিবীর কোথাও ফাঁকা থাকে না তো, চীন মানে আমাদের সেই জরাগ্রস্ত সভ্যরাষ্ট্র। এইবার এই রাষ্ট্রটা কিন্তু হয়ে গেল ক্রিয়নক পুতুল, কখনো রেড চীনের, কখনো আমেরিকার, কখনো অবাধ বিচরণ ক্ষেত্র, নর্থ ইস্ট দিয়ে চিকেন নেক দিয়ে ভারতকে ক্ষতবিক্ষত করার জন্য পাকিস্তানের করিডোর। তার মানে কংগ্রেসীদের অদূরদর্শিতা একদম স্পষ্ট। এবং এবার এটাও সংযোজন যে ভারতের বর্তমান সরকারের কিন্তু বিদেশ নীতি সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ। এটা বাংলাদেশ প্রসঙ্গও ব্যর্থ। তারা শেখ হাসিনার দলকে ব্যাকআপ দিল, ওই দলকে ব্যাকআপই দিল না। আলটিমেটলি যখন একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, সেই ভ্যাকেন্সি বা সরকারের মানে যে সরকারকে ভারত ব্যাকআপ দিয়ে চলেছে তাদের ব্যর্থতা ভারতের ব্যর্থতা হয়ে দাঁড়ালো। আমার কথাটা হচ্ছে সার্বিকভাবে ভারতের অবিচ্ছেদ্য অংশই আমি বলবো। হরিহর আত্মা 1950-এর ভারত ইন্দো নেপাল চুক্তিটিতে স্পষ্টত নেপালিরা ঢুকতে পারবে। আমরা যারা নর্থ বেঙ্গলের বাসিন্দা তারা জানি যে পুরো ডেমোগ্রাফিটা তরাই ডুয়ার্সের পুরো পাল্টে গেছে নেপালের থেকে আসা মানুষদের, এবং 2015-র ভূমিকম্পের পরে যে আসার ট্রেনটা বেড়েছে তাতে। এবার প্রশ্নটা হচ্ছে 5 বছরে 3টে প্রধানমন্ত্রী পাল্টানো, আজকে একটা সরকারের বিরুদ্ধে কি শুধুমাত্র 3টে রেজিস্টার্ড গিরিবন্ধু জমি বিনিময় কেলেঙ্কারি, ওরিয়েন্টাল কোঅপারেটিভ কেলেঙ্কারি, সমবায় কেলেঙ্কারি, কিংবা বেছে বেছে কিছু অ্যাপস, কিছু সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করা? এখানে একটা জিনিস পয়েন্ট আউট করা যে আমেরিকার মেটা আর চীনের টিকটকটা কিন্তু বন্ধ হয়নি ভাই। আচ্ছা,
মানে তোমরা বলছো না যে সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ হয়েছে, এখন খুলে দিয়েছি সব। তাহলে প্রশ্নটা হচ্ছে খুলে দিয়েছে দুটো দেশের প্রাইম দুটো নেটওয়ার্ক খোলা, আচ্ছা কিছু খুচরো ইয়েতে বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, তারপরে হঠাৎ করে হ্যামলিনের কে বাঁশি বাজালো, রাতারাতি 21% ইউথ রাস্তায় নেমে গেল, রাজপথ পুড়িয়ে দিল, সংগঠিত। তাদের অমিতাভ স্যার বললেন তাদের তো প্রধানমন্ত্রীও রেডি হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে একটা মেজর প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে কারা দক্ষিণ পূর্ব এশিয়ায় অচলাবস্থা চায়। এবং আরেকটা জিনিস সংযোজন করে দেই, এই মিছিল থেকে আরেকটা আওয়াজ উঠেছে, হিন্দু স্টেট, রাজতন্ত্র লউটাও। এই যে প্যারালাল কনফিগারেশন, আমার যেটা বক্তব্য, এখানে শুধু আমেরিকার ইমপ্লিমেন্টেশন হয়নি, এই অংশটাকে ক্ষতবিক্ষত করতে চীন, আমেরিকা এবং কিয়দ অংশ ভারতেরও কিন্তু একটা টাইট কামড়াকামড়ি চলছে। ওই বাজার দখল বা ওই ভূগোলীয় ব্যবস্থায় সিংহের উপরে সামাজিক অসাম্যটা কি কংগ্রেসের অদূরদর্শিতার একটা প্রতিদান তো আমাদের দিতে হচ্ছে, তিব্বতকে নিয়ে হয়েছে, এটাও হচ্ছে, কিন্তু এই চূড়াটাকে দখল করার জন্য শুধু একটি দেশ নয়, ডিপ স্টেট কিংবা নো স্টেট প্লেয়ারদের একাধিক বড় শক্তিধর রাষ্ট্র কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তা তো আরো ভয়াবহ জায়গা, যেটা এভরি ইন্টারেস্টে। তার প্রশ্নটা হচ্ছে হিমালয়ের কোলের এই দেশটি, অর্থাৎ মাথাটা যদি কারো থাকে, মানে ইকোনমিক ফেলিওরটাও কিন্তু না, একটা কথা দেবাশিস, ইকোনমিক ফেলিওরটাও কিন্তু একটা বড় ইস্যু, নেপোটিজম। আমরা যেটা একটা বলছি যে উনি ডিপ স্টেট বা যা কিছু বলুন, দেখুন একটা কথা বলতে হবে যে আপনি একটা জিনিসকে মানে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়ার কারণ একটা যে কোনো যাই হোক, আপনাদের কিন্তু মূল কারণটা আমরা খুঁজছি, মূল কারণটা এই যে সামাজিক বৈষম্যটা, অর্থনৈতিক বৈষম্য। দেখো বেকারত্ব 10%, ভারতের বেকারত্ব এটা করো অনেক বেশি একদম। বেকারত্ব, এগুলো কতগুলো ইস্যু থাকে, বেকারত্ব বা আর্থিক অসঙ্গতি হয়তো এরকম সংঘবদ্ধ আন্দোলন দিতে পারে, এত বড় নয়। এই যে আমি বললাম নেপোটিজম, ইন্ধনটা দেখতে হবে যে ইন্ধন কে দিচ্ছে, এবং তিনটে মাত্র করাপশন ইস্যু উঠেছে, একদম যে ইস্যুগুলো আমাদের পাড়ার পঞ্চায়েতরা ওর থেকে বড় দুর্নীতি করে। বেশ, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে দুর্নীতি শব্দটা আমার অত্যন্ত পরিচিত শব্দ, কারণ গত একাধিক অনুষ্ঠান আমাকে দুর্নীতি করে চিৎকার করতে হয়েছে। সব জায়গায় দুর্নীতি হলেই যে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতিবাজেদের উপর এই ধরনের ক্ষমতা দখল বা হস্তান্তরের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে, তাই কি? তা নয়। ঝন্টুদা খুব গুরুত্বপূর্ণ জায়গা বললেন যে চীন, ভারত এবং আমেরিকা তিনজনের অন্তর্ভুক্তি থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে মাথায় রাখবো। আমরা বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে এয়ার কমান্ড্যান্ট রঞ্জন মুখার্জি রয়েছেন, আমি আপনার কাছে যাব। মিস্টার মুখার্জি, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। এই পুরো প্রথম পর্বের আলোচনায় একটা জায়গা খুব পরিষ্কার হলো যে ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন হচ্ছে। একমাত্র রঞ্জন মুখার্জি বলেছেন যে ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি যেটা বলা হচ্ছে সেই ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতির। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আমরা কয়েকদিন আগে প্রোগ্রাম করছিলাম যে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপীয় কাউন্সিল, এরা উভয়ই, তারা ভারতের ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, এদিকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ এবং ইরানের যে মিসাইল অ্যাটাক ইসরায়েলের উপরে যেটা করবার চেষ্টা করা হয়েছিল সাময়িক সময়ের জন্য, সেই ক্ষেত্রে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল। আমার কথা হচ্ছে সেই ভারতবর্ষেরই পররাষ্ট্রনীতি ভারতের কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রগুলো, সেই ক্ষেত্রে কি ব্যর্থ হচ্ছে? মানে যে বিদেশ নীতি, এই কিছুক্ষণ আগে অমিতাভদাও বলছিলেন যে অনেক দূরে আমরা চলে গিয়ে অনেক দূর দূরান্তের বিদেশ নীতি আমরা মজবুত করছি, কিন্তু আমাদের চলতে ফিরতে হাতে পায়ে যে সমস্ত রাষ্ট্রগুলো আটকে যাওয়ার সম্ভাবনা, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি ব্যর্থ হচ্ছে। এটা কি বাস্তব বলে মনে করেন মিস্টার মুখার্জি? দেখুন, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স একটা কমপ্লেক্স ইস্যু, এবং এক্ষেত্রে কোনো পার্মানেন্ট ফ্রেন্ড বা কোনো পার্মানেন্ট হয় না। আর ফ্রান্সে দেখুন আপনি, গত 1 বছরে 3টে PM চেঞ্জ হলো। তো নেপালে যেটা হচ্ছে সেটা একটা কারাপশনের একটা ব্যাপার এসছে, দুর্নীতির একটা ব্যাপার এসছে, এটা খুবই প্রযোজ্য এবং খুবই অর্থপূর্ণ ব্যাপার। কেননা আমরা দেখেছি শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, কারাপশন, দুর্নীতি একটা বড় রোল প্লে করে, যেটা ইউথকে অ্যান্টি স্টাবলিশমেন্ট করে দেয়, এবং নেপালের ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু দেখুন, সব থেকে বড় স্টেক
নেপালে হচ্ছে ভারতের, কেননা আমাদের 4টে রাজ্যে আমাদের এলাকা ঘিরে আছে, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং আমাদের তবে আমি আরেকটা জিনিস মনে করাতে চাই, কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল ও ফিল্ড জেনারেলও বলা যায় মুনির একটা বক্তব্য করেছিল, অনেক মহত্বপূর্ণ বক্তব্য, যে আমরা যে কোনো মুহূর্তে ভারতের পূর্বাঞ্চলকে অ্যাটাক করতে পারি এবং এই সাইড দিয়ে আমরা অ্যাটাক করব। তো সেটা হচ্ছে একটা ইকো অফ বাংলাদেশ, এবং সেখানে ইউনুসও বলেছিলেন যে আমরা একটা চিকেন নেকের এখান থেকে যদি কেটে দিই ওরা ল্যান্ড লক হয়ে যায়। একটা অবাস্তব জিনিস যদিও, তাও কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে মুনির এই বক্তব্যটা করলো কেন। এখানে কি পাকিস্তানের কোনো ডাইরেক্ট হাত আছে? একদম আছে, এবং সেখানে আমি যে বলবো যে এখানে আমেরিকারও যে হাত নেই সেটা এক্ষুনি বলা যাবে না, একটু বিচার করে দেখতে হবে আমাদের। তবে আরেকটা জিনিস যেটা বলতে চাইবো যে এটা যেটা হচ্ছে সেটা এবারে কন্ট্রোল হবে, এবং ভারত, আমি এটা বলবো না যে সাউথ ইস্ট এশিয়াতে একটু আমাদের প্রবলেম হয়েছে, কিন্তু এটা মানে হওয়ার কথা, দিস ইজ ডেস্টিন, হবেই। আমরা চেষ্টা করছি না যে তা না, তবে এটা প্রশ্ন উঠতে পারে যে আমরা কি অতটা সফল হয়েছি? নিশ্চয়ই ভাবে আমরা সফল হইনি। তবে আরেকটা জিনিস আমাদের কাঞ্জিলাল বাবু আর ভাস্কর বাবুকে আমি বলতে চাই, আমি একদম কমপ্লিটলি অরাজনৈতিক ব্যক্তি, আপলিটিক্যাল পারসন। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্ট্রং বলার কারণ, স্ট্রং বলেননি আপনি, স্ট্রংগেস্ট বলেছেন। স্ট্রং তো বললেন আপনি, তো স্ট্রংগেস্ট, তার মানে ইউ হ্যাভ কম্পেয়ার্ড দিস প্রাইম মিনিস্টার উইথ আদার প্রাইম মিনিস্টার্স। আগে এইরকম একটা পরীক্ষামূলক কোনো জিনিস দেখা যায়নি। আমি মুখ্যমন্ত্রী তো বলছি, মুখ্যমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন পশ্চিমবঙ্গের, কিন্তু আমি এখানে যেটা বলছি যে আমরা এই বালাকোটের পরে সিন্দুর যেটা দেখালাম, তাতে আমরা দেখলাম, এই জন্য আমি স্ট্রংগেস্ট বলছি। সিন্দুরে তো ব্যর্থতা, সিন্দুরে কি আপনি তাহলে আপনি আবার অন্যদিকে আলোচনা নিয়ে যাচ্ছেন। সিন্দুরটা তো ব্যর্থতার একটা নমুনা। এটা একদম বাজে কথা, বাজে কথা আপনি বলছেন। 26 জন লোককে ঢুকে মেরে দিয়ে চলে গেল, তারা কোথায়, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। আপনি জানেন না সেটা কেন সমর্থক, সেটা বলে আপনি আমি আজকে আবারও বলছি যে রাজনীতি নিয়ে আলোচনা করে লাভ নেই। অপারেশন আপনার সার্টিফিকেট লাগে না, এটাতে হলো কি না মনে হয়েছে বলে সিন্দুরটা পুরো ওয়ার্ল্ড জানে। আপনি যদি এখানে ভেতরে থেকে ওদের সাপোর্ট করতে দেন আলাদা ব্যাপার। হ্যাঁ, আপনি কাদের সাপোর্ট করেন সেটা আমরা জানি। আজকে আর কিন্তু হাতে সময় নেই, আমি আর সেকেন্ড রাউন্ডে যেতে পাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদটিকে রাজনীতিকরণ করা, এটা আমি অন্তত বিরোধিতা করব। ঠিক যেমন ভাবে মুখ্যমন্ত্রীর পদকেও রাজনীতিকরণ করা উচিত নয়। এটা একটা পদ, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন নির্বাচিত সদস্যই বসবেন, এটা স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে এইসব করতে গিয়ে আমরা জাতীয়তাবোধ নিয়ে নিজেদের প্রশ্ন তুলে দিচ্ছি। আমরা ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারি, বা বাইরের মানুষ দেখে প্রশ্ন করতে পারেন যে একজন ভারতীয়কে আরেকজন ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবার জন্য এরকম বলছেন। সর্বোপরি সকলের প্রধানমন্ত্রী সকলের, সেটা হতে পারে, কম্পেয়ার করছে না সিদ্ধান্ত বা সেই ক্ষেত্রে আলোচনা হতে পারে। আজকে আর হাতে সময় নেই, আমাকে আজকে বিদায় নিতে হবে। আমি রঞ্জন মুখার্জির সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ঝন্টু বড়াই, কমিতাভ কাঞ্জিলাল এবং ভাস্কর সিংহ রায়, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। পরবর্তী খবরে আমাদের নজর থাকবে। ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।